তাহলে ডুরান্ড কাপের ডার্বি চলে এলো, যেখানে মোহনবাগানকে নেতৃত্ব দেবেন প্যানাগিওতিস দিলেম্পেরিস এবং ইস্টবেঙ্গলকে নেতৃত্ব দেবেন অ্যান্তোনিও লোপেজ হাবাস, যিনি আইএসএল এর যে সমস্ত কোচ আছেন তাদের দিক থেকে সবথেকে সফলতম কোচ। তো এবার কথা হলো, এই দুই দলের যারা সাপোর্টার আছে তারা ভাবছে দুই দলের মধ্যে কে জিতবে। অবশ্যই মোহনবাগান সাপোর্টাররা চাইবে মোহনবাগান জিতুক, ইস্টবেঙ্গল সাপোর্টাররা চাইবে ইস্টবেঙ্গল জিতুক। কিন্তু খাতায় কলমে কে এগিয়ে আছে, কি কি স্ট্যাটিস্টিক দুই কোচের মধ্যে সাধারণত আমরা দেখে থাকি, কে কোন জায়গায় এগিয়ে রয়েছে কে কোন জায়গায় পিছিয়ে রয়েছে, সেই সমস্ত বিষয় আমি আমার মতো করে তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওতে। আশা করি তোমাদের ভালো লাগবে, ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তোমাদের কি মতামত তোমরা কমেন্টে জানিয়ে দিয়ে যেও। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো প্রথমে কথা বলি প্যানাগিওতিস দিলেম্পেরিসকে নিয়ে। একটুখানি ছোট করে বলি, যেটা হলো এখনও পর্যন্ত দিলেম্পেরিস যে সমস্ত দলের কোচিং করিয়েছে সেই সমস্ত দল ট্রফি পায়নি, বা তিনি কোচিং কেরিয়ারে এখনও পর্যন্ত কোনো ট্রফি জিততে পারেননি। এটা কিন্তু দিলেম্পেরিসের জন্য বা মোহনবাগান সমর্থকদের জন্য একটা খারাপ দিক, বা মোহনবাগান দলের জন্যও বলা যেতে পারে। এবার যদি ইস্টবেঙ্গল দলকে নিয়ে কথা বলি, ইস্টবেঙ্গল দলের যিনি কোচ হাবাস, তিনি কিন্তু আইএসএল এর সবথেকে সফলতম কোচ। হাবাস জানেন যে কিভাবে কোনো দলকে ট্রফিতে ভরিয়ে দিতে হয়, আর এটা কিন্তু ইস্টবেঙ্গল দলের একটা পজিটিভ দিক। তো এটা একটা ভাইটাল পয়েন্ট দুই দলের জন্যই, দুই দলের সমর্থকদেরও কিন্তু এটা মাথায় কাজ করবে। এবার বলি হাবাসের একটা স্ট্যাটিস্টিক, যেটা হলো হাবাস তিনি দলকে বেশিরভাগ সময় খেলিয়ে থাকেন 4-4-2 এইরকম ফরমেশানে, যেখানে একজন গোলকিপার তো অবশ্যই থাকবে, চারজন ডিফেন্ডার, চারজন মিডফিল্ডার এবং দুজন স্ট্রাইকার। আর চারজন মিডফিল্ডারের মধ্যে যারা দুই উইংয়ে থাকে, মানে লেফট উইংয়ে একজন, রাইট উইংয়ে একজন, তাদেরকে কিন্তু বেশ বাড়তি দায়িত্ব নিতে হয়। মানে উইংয়ের দিকে খেলাটাকে দেন, সেখান থেকে উইঙ্গাররা স্ট্রাইকারের দিকে বল দেয় এবং স্ট্রাইকাররা গোল দেয়। এইরকম একটা প্রবণতা কিন্তু অ্যান্তোনিও লোপেজ হাবাসের মধ্যে আছে। তিনি ডাইরেক্ট ফুটবল খেলতে ভালোবাসেন, দু একটা পাস ডিফেন্সে খেলবে, ডিফেন্স থেকে বল চলে যাবে উইংয়ের দিকে এবং উইঙ্গাররা মাইনাস করবে, স্ট্রাইকাররা গোল দেবে, কিছুটা এই রকম। এবার যদি আমি দিলেম্পেরিসের দিকে যাই, তার কিন্তু খেলার ফরমেশনটাই আলাদা। এই যে পাস দেবো, উইং অ্যাটাক করব, এমনটা নয়। তিনি সম্পূর্ণ মাঠটাকে ব্যবহার করেন। যত বড় মাঠ আছে আমি প্রতিটা জায়গা ব্যবহার করব, এমনকি গোলকিপারকে পর্যন্ত দিয়ে পাস খেলাবো। তিনি খুব ভালো পাসিং ফুটবল খেলেন, সেখান থেকে বেশিরভাগ সময় তাকে দেখা যায় থ্রু বল বাড়াতে, এমনকি ব্যাক পাস এবং সেই সঙ্গে স্কোয়ার পাস, এই দুটোকে তিনি অ্যাভয়েড করে থাকেন। খুব একটা বেশি ব্যাক পাস, খুব একটা বেশি স্কোয়ার পাস, সেই সব দিকে তিনি বিশ্বাসী নন। প্রথমে থ্রু বল বাড়াবো, আর না হলে মিডফিল্ড থেকে খেলাটাকে উইংয়ের দিকে ছড়াবো এবং উইঙ্গাররা আবার বল দেবে ক্রিয়েটিভ মিডফিল্ডারকে, সে গোলে মারবে অথবা স্ট্রাইকারকে দেবে। মানে যেটা ডাইরেক্ট ফুটবল হয়, আর এই ডাইরেক্ট ফুটবলটা পছন্দ করেন না, বা খেলাতে সাধারণত তিনি চান না যে প্যানাগিওতিস দিলেম্পেরিস, যে তিনি একটু দৃষ্টিনন্দন ফুটবল খেলাবেন। এটুকু বলা যেতে পারে প্যানাগিওতিসের আন্ডারে মোহনবাগান দলের খেলা দেখে খুব ভালো লাগবে, মনে হবে যে একটা বিদেশি দল খেলছে। খেলার ফরমেশন যাই হোক না কেন, খুব সুন্দর, তোমরা দৃষ্টিনন্দন একটা খেলা দেখতে পাবে। এবার কথা হলো দুই দলের প্লেয়ারদের নিয়ে। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগান দলের যে সমস্ত প্লেয়াররা আছে তারা ভারতের টপ প্লেয়ার। ইস্টবেঙ্গল দলেও ভারতের টপ প্লেয়াররা আছে, তবে মোহনবাগানে যে পরিমাণ আছে সেই পরিমাণ নেই। যদি ইস্টবেঙ্গলে দেখি, আনোয়ার আলী খুব ভালো প্লেয়ার, সেই সঙ্গে নাওরেম মহেশ খুব ভালো প্লেয়ার, জিকসান সিং, এই তিনজন মোটামুটি ভারতীয় প্লেয়ারদের মধ্যে ভালো। এডমুন্ড লালেন্ডিকাও খুব একটা খারাপ না, তাকে দিয়েও মানে ভালো, মোটামুটি চলবে। এবার যদি আমি মোহনবাগানের দিকে দেখি, ভারতের জাতীয় দলে যে সমস্ত প্লেয়াররা স্টার্ট করে থাকে সাধারণত তারাই বেশিরভাগ রয়েছে। প্রথমের দিকে দেখো শাহল আব্দুল সামাদ, মনভীর সিং, লিস্টন কোলাসো, আপুইয়া, অনিরুদ্ধ থাপা, গোলকিপারে বিশাল কাইত। ঠিক আছে, যদিও বিশাল কাইত খুব একটা বেশি ভারতের জাতীয় দলের হয়ে খেলেনি, আমি ছেড়ে দিলাম। সুভাশিস বোস, আশিস রায়, কে নেই, লালেনজোয়ালা ছাংতে পর্যন্ত চলে এসেছে, মেহতাব সিং, এই সমস্ত প্লেয়ারগুলো কিন্তু কোয়ালিটির দিক থেকে আমাদের ভারতীয় ফুটবল সার্কিটে যে সমস্ত দল আছে সেই সমস্ত দলের প্লেয়ারদের থেকে অনেকটা এগিয়ে আছে এই সমস্ত প্লেয়াররা। তো সেদিক থেকে দেখতে গেলে কোথাও খেলার কোয়ালিটি বা প্লেয়ারদের কোয়ালিটির দিক থেকে অনেকটা বেশি এগিয়ে আছে মোহনবাগান ইস্টবেঙ্গলের থেকে। তো মোটামুটি এই ভিডিওতে বা এইটুকু সময়ে আমি দুই দলেরই পজিটিভ এবং নেগেটিভ দিকটা তোমাদের সামনে তুলে ধরলাম। এবার কথা হলো ডার্বি কে জিতবে। দেখো, ডার্বি এমন একটা জিনিস, এটা কখনো প্রেডিক্ট করা যায় না কে জিতবে।
মানে বিশেষ করে দর্শক তারাও 50-50 থাকে। খেলার মানে রাজ ধরে রাখা, পালস ধরে রাখা, মানে স্নায়ুর চাপটা ধরে রাখা, সেটাও 50-50 থাকে। যে কোচ, যে দলের প্লেয়ার, যে মানে কোচিং স্টাফ বা সকল প্লেয়ার নাট ধরে রাখতে পারবে সেই জিতবে। সবসময় ডার্বি 50-50 হয়। আমি এক্ষুনি বলে দিতে পারি না যে ইস্টবেঙ্গলের কোচ ভালো বলে ইস্টবেঙ্গল জিতে যাবে। ভালো বলতে কি, তার রেজাল্ট ভালো, তার ফলাফল ভালো, তাহলে ইস্টবেঙ্গল জিতে যাবে। আবার এটাও বলতে পারি না যে খুব ভালো স্ট্যাটিস্টিক, খুব ভালো দৃষ্টিনন্দন ফুটবল খেলায় প্যানাগিওতিস দিলেম্পেরিস, তাই মোহনবাগান জিতে যাবে। বলতে পারি না যে মোহনবাগান দলে অনেক ভালো ভালো প্লেয়ার আছে তাই মোহনবাগান জিতে যাবে। আবার এটাও বলতে পারি না যে ইস্টবেঙ্গল দলে খুব একটা ভালো কোনো প্লেয়ার নেই এই মুহূর্তে, যে কারণে ইস্টবেঙ্গল জিততে পারবে না। কখনোই কোনো দলকে ছোট করছি না। দুই দলেরই পজিটিভ দিক আছে, দুই দলেরই নেগেটিভ দিক আছে। সর্বসাফল্যে সব কিছু বিচার করে এখন দেখতে হবে যে কোন দল ডার্বিটা জেতে। তো তোমরা এই বছর ডার্বিতে কোন দলকে সাপোর্ট করছো কমেন্টে জানিও। এবং এইরকম খেলা সংক্রান্ত ভিডিও আরও একটু বেশি বেশি করে পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইস, আপাতত এই ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।